নমস্কার, আমি ডক্টর পাপিয়া শর্মা। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই শ্রদ্ধায় অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি যে বইটি আপনাদের সাথে পাঠ করতে যাচ্ছি সেই বইটি হলো ইউ ক্যান হিল ইউর লাইফ। এই বইটির অথর হলেন লুইস এল হে। এই বইটি একটি বিশ্ববিখ্যাত বই, যার মিলিয়ন্সের উপর বিক্রি হয়েছে। এই বইটিতে আপনারা পড়লে আপনারা দেখবেন যে কিভাবে আমাদের মনের আভ্যন্তরীণ বিষয়গুলি, আমাদের অ্যাফার্মেশন, আমাদের মনের চিন্তাধারা আমাদের শরীরের বিভিন্ন রোগ, শারীরিক মানসিক, সেটার উপর প্রভাব বিস্তার করে। এই বইয়ের মধ্যে লেখিকা খুব সুন্দরভাবে প্রত্যেকটি আমাদের জীবনের প্রত্যেকটি রোগ সম্বন্ধে এবং তা কি করে উৎপত্তি হয়, তার কি করে নিরাময় সম্ভব আমাদের নিজের অন্তরের মধ্যে থেকে তা ব্যাখ্যা করেছেন। লুইস তার নিজের জীবনেও তার অনেক একটা ক্রিটিক্যাল লাইফের মধ্যে দিয়ে উনি গেছেন, যে কারণে তিনি নিজেও অনেক ভাবে পীড়িত ছিলেন এবং সেই জন্য তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বইটি তিনি আমাদের উপহার দিয়েছেন। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে সত্যি ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনি নিজেই নিজের শরীরের সমস্যার সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা, এবারে তাহলে আমরা এই বিস্ময়কর একটি বইয়ের দিকে আমরা এগিয়ে যাই। অনুশীলন, আয়না। এরপরই আমি আমার মক্কেলদের ছোট একটি আয়না নিতে বলি এবং নিজেদের চোখের দিকে তাকিয়ে তাদের নাম বলতে বলি এবং বলতে বলি, তুমি যেমন, আমি ঠিক সেভাবে তোমাকে গ্রহণ করছি এবং ভালোবাসছি। এ কাজটি অনেকের জন্যই বড্ড কঠিন। বেশিরভাগ সময় আমি শীতল প্রতিক্রিয়া পাই। কেউ চিৎকার করে উঠে, আবার কারো চোখে জল চলে আসে। কেউ বা রেগে যায়, কেউ বা বলে তারা কাজটি করতে পারবে না। এক লোক একবার আয়না ছুঁড়ে মেরে পালিয়েও গেল। আয়নার সঙ্গে সম্পর্ক স্থাপনে তার অনেক সময় লেগেছে। আয়নায় তাকালে আমি শুধু সমালোচনা দেখতে পাই। মনে পড়ে কতবার আমি কুঞ্চিত করেছি ভ্রু। মনে পড়ে নিজের চোখের দিকে তাকাতেই আমার ভয় লাগতো। এই ছোট্ট অনুশীলনটি আমাকে অনেক কিছু দেখিয়েছে। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আমি বহিঃসমস্যার অতলে থাকা বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি। আমরা যদি সমস্যা লেভেল নিয়ে কাজ করে থাকি, তাহলে প্রতিটি ডিটেইলস নিয়ে সীমাহীন সময় কাজ করা সম্ভব। আর যখন আমরা ভাবব সব ঠিক হয়ে গেছে, এটি তখন অন্য কোথাও গিয়ে অকস্মাৎ আবির্ভূত হবে। সমস্যা খুব কমই সত্যিকারের সমস্যা হয়ে যায়। মেয়েটি তার চেহারা নিয়ে খুব কুণ্ঠিতা থাকতো, বিশেষ করে দাঁত নিয়ে। সে একের পর এক দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কিন্তু কাজ কিছুই হয়নি, বরং আরও খারাপ অবস্থা হয়েছে। সে নিজের নাক ঠিক করতে গিয়েছিল, প্লাস্টিক সার্জারি করে তার নাকের আরও 12টা বাজিয়ে দিয়েছে। প্রতিটি পেশাদার মানুষ তার ভেতরে এ বিশ্বাস প্রতীত করেছে যে সে দেখতে কুৎসিত, তবে তার সমস্যা আসলে চেহারা নিয়ে নয়। মেয়েটি বুঝতে পারছিল অন্য কোথাও একটা ভজঘট আছে। আরেক মহিলার ছিল নিঃশ্বাসে ভয়ানক দুর্গন্ধ। তার সঙ্গে কথা বলাই দায়। সে ধর্মযাজক হওয়ার জন্য পড়াশোনা করেছিল। বাইরে দেখতে সে খুব ধার্মিক, কিন্তু ভেতরে তার মনে স্রোতের মতোই বইত ক্রোধ এবং হিংসা। কেউ তার জায়গা দখল করতে পারে এমন ভাবনা মাথায় এলে তার ক্রোধ এবং হিংসার বিস্ফোরণ ঘটত। তার মনের চিন্তা ভাবনাগুলো প্রকাশ ঘটত তার নিঃশ্বাসের সঙ্গে। সে ভালোবাসার মানুষ বলে ভান করত, আর তাকে কেউ হুমকি দিত না। সে নিজেই নিজের জন্য হুমকি হয়ে উঠেছিল।
ছেলেটির বয়স যখন 15 তখন তার মা তাকে আমার কাছে নিয়ে আসে। ছেলেটি হাস্কিন্স অসুখের মতো রোগী ছিল। তার আয়ু ছিল মাত্র 3 মাস। ছেলের অসুস্থতায় মা প্রায় পাগলের মতো হয়ে উঠেছিল। তার সঙ্গে কেউ কথাই বলতে পারত না। কিন্তু ছেলেটি ছিল বুদ্ধিমান, চতুর এবং সে বাঁচতে চেয়েছিল। আমি তাকে যা বলবো তাই সে করতে রাজি। এমনকি নিজের চিন্তা ভাবনা, কথা বলার ভঙ্গি সব কিছুই। তার মা বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু তবু তারা সবসময় ঝগড়া করতেন। ছেলেটির জীবনে শান্তির ঘর বলে কিছু ছিল না। ছেলেটি অভিনেতা হতে চেয়েছিল। সে ভাবত বিখ্যাত হলে, টাকা পয়সা থাকলে সবাই তাকে পাত্তা দেবে। আমি তাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছি। বলেছি সে যা তাই যেন খুশি মনে মেনে নেয় এবং ছেলেটি অবশেষে সুস্থ হয়ে ওঠে। সে এখন অনেক বড় হয়েছে। ব্রডওয়েতে নাটক করছে নিয়মিত। সে যখন নিজেকে নিয়ে আনন্দ করার অভিজ্ঞতা সঞ্চার করতে থাকলো, তার জন্য নতুন একটি দ্বার উন্মোচিত হলো। ওভারওয়েট বা শারীরিক অতিরিক্ত ওজন, অনেকেই এটি একটি সমস্যা মনে করে। এর পেছনে বেহুদা তাদের শক্তি ব্যয় করে। আসলে একটি সমস্যা নয়। লোকে ওজন কমানোর জন্য কত চেষ্টাই না করে, কিন্তু তারপরও ওভারওয়েট থেকে যায়। শরীরের অতিরিক্ত ওজন তাদের সমস্যাগুলোর জন্য, এমন কথাই তারা বলে। অতিরিক্ত ওজন আসলে ভেতরকার সমস্যা। আমার মতে এটি এক ধরনের ভয় এবং সুরক্ষার প্রয়োজন রয়েছে। আমরা যখন ভয় পাই, অনিরাপদ বোধ করি, তখন সুরক্ষার জন্য অনেকেই শক্তির অতিরিক্ত ওজন চাপিয়ে ফেলে। শরীরে অতিরিক্ত ওজন চাপিয়ে ফেলি। শরীরে ওজন অনেক বেশি এ নিয়ে নিজেকে ভৎসনা করা, প্রতি গ্রাস খাওয়ার সময় অপরাধবোধে ভোগা, ওজন বাড়লে নিজেদের নিয়ে নানান গবেষণা করা, এসব আসলে সময়ের অপচয়। 20 বছর পরেও আমরা একই অবস্থায় থাকব, কারণ আমরা আসল সমস্যা হাতই দিইনি। আমরা যা করেছি তা হলো নিজেদেরকে আরও ভীত এবং শঙ্কায়িত করে তুলেছি। কাজেই আমি অতিরিক্ত ওজনের দিকে মনোযোগ দিতে কিংবা ডায়েট করার প্রতি আগ্রহ প্রকাশ করছি না। ডায়েটিংয়ে আসলে তেমন কাজ হয় না। যে ডায়েট করা উচিত তা হলো মেন্টাল ডায়েট, নেতিবাচক চিন্তা ভাবনা মন থেকে ঝেঁটিয়ে দূর করা। আমার ক্লায়েন্টরা প্রায় আমায় বলে তারা নিজেদেরকে ভালোবাসতে পারে না, কারণ তারা খুব মোটা। আমি তাদেরকে বলি তারা মোটা কারণ তারা নিজেদেরকে ভালোবাসে না। আমরা যখন নিজেদেরকে ভালোবাসতে শুরু করব, তখন দেখব কি আশ্চর্যভাবে আমাদের শরীর থেকে ওজন চলে যাচ্ছে। মাঝে মধ্যে ক্লায়েন্টরা আমার উপর রেগে ওঠে। তখন তাদেরকে ব্যাখ্যা করি তাদের জীবন বদলে ফেলা কত সহজ কাজ। তারা হয়তো ভাবে আমি তাদের সমস্যা ধরতে পারছি না। একবার এক মহিলা খুব রাগ করেই আমায় বলে ফেলল, আমি এখানে এসেছি আমার নিবন্ধ নিয়ে সাহায্য পেতে, কিভাবে নিজেকে ভালোবাসবো তা শিখতে নয়। আমি বুঝতে পেরেছিলাম ওই মহিলার সমস্যা আত্মঘৃণা নিয়ে। নিজের প্রতি তার কোনো প্রেম ছিল না। আর ব্যাপারটি তার নিবন্ধেও ফুটে উঠেছে। নিজেকে অকর্মার ঢেকি বলে ভাবত বলে কোনো কিছুতেই সে সফল হতে পারেনি। আসল সমস্যা। আমার ক্লায়েন্ট ছোট আয়নার দিকে তাকিয়ে থাকলো। আমি হেসে আনন্দের সঙ্গে বললাম, গুড, আমরা এখন আসল সমস্যার দিকে দৃষ্টিপাত করছি। আপনাদের সামনে ঠিক কী জিনিস দাঁড়িয়ে আছে তা এখন দেখতে পাবো। আমি তারপর নিজেকে ভালোবাসার ব্যাপারে আরও বেশ কিছু কথাবার্তা বলি। আর নিজেকে যখন ভালোবাসতে শুরু করবেন, তখন আত্মসমালোচনা করবেন না। আমি ক্লায়েন্টদের দিকে
তাকিয়ে জানতে চাই তারা আত্মসমালোচনা করেন কিনা। তাদের প্রতিক্রিয়া দেখে আমি যা বুঝতে পারি, হ্যাঁ অবশ্যই করি, সব সময় করি, তেমন করি না। আত্মসমালোচনা না করলে কিভাবে নিজেকে বদলাবো? সবাই কি এই কাজ করে না? আমি একদম শেষের জনের প্রশ্নের জবাবে বলি, আমরা সবার কথা বলছি না, আমি শুধু আপনার কথা বলছি। আপনি নিজেকে সমালোচনা করেন? আপনার সমস্যা কি? তারা যখন কথা বলে আমি তখন একটি তালিকা তৈরি করি। তারা বলেন তারা খুব লম্বা, কেউ খুব বেটে, কেউ খুব রোগা, কেউ বুদ্ধিহীন, কেউ খুব খুড়ো, কেউ কম বয়সী, কেউ অতিশয় কুৎসিত। বেশিরভাগ সুন্দরী নারী এবং সুদর্শন পুরুষ প্রায়ই এ কথাটি বলে। কেউ খুব অলস ইত্যাদি। সবশেষে তারা যে কথাটি বলে উপসংহার টানে তা হলো, আমি আসলেই তেমন কোনো কর্মের নই। আসল ব্যাপারটা তাহলে জানা গেল, তারা আত্মসমালোচনা করেন কারণ তারা বিশ্বাস করেন তারা তেমন কর্মের নন। অর্থাৎ এ কথাটি থেকে একটি বিষয় পরিষ্কার বেরিয়ে এলো, তারা কেউই নিজেদের ভালোবাসেন না। এটাই আসল সমস্যা। অনাদি জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষও নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির ও নিশ্চল নয়, কারণ জীবনের প্রতি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি এবং সেই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এ শক্তি আমি যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। তৃতীয় অধ্যায়। এটা কোত্থেকে এলো? আমার উপর অতীতের কোনো ক্ষমতা নেই। আমরা অনেক বকবক করলাম, এখন আমরা জানি আসল সমস্যাটি কী। আমরা নিজেদেরকে অপদার্থ বলে ভাবি এবং আমরা নিজেদেরকে ভালোবাসি না। কিন্তু এই যে নিজেকে ভালো না বাসা, এই বিশ্বাসটি কোত্থেকে এলো? অথচ মানুষ যে নিজেকে ভালোবাসে সে কিন্তু অন্যদেরও ভালোবাসতে পারে। একটি গোলাপ কুঁড়ির কথা চিন্তা করুন। এটি যখন পূর্ণাঙ্গ ফুলে রূপ নেয় তখন দেখতে কতই না সুন্দর। এটি সর্বদা সুন্দর, সর্বদা নিখুঁত এবং সর্বদা পরিবর্তনশীল। আমাদের জীবনটাও তাই। আমরা সবসময় নিখুঁত, সবসময় সুন্দর এবং সর্বদা পরিবর্তনশীল। আমাদের উপলব্ধি, সচেতনতা এবং গান দিয়ে আমরা সেরাটা দিতে পারি। আমাদের যত উপলব্ধি ক্ষমতা বাড়বে, বৃদ্ধি পাবে সচেতনতা এবং জ্ঞান, আমরা আমাদের কাজগুলো নানাভাবে করতে পারবো। মেন্টাল হাউস ক্লিনিং। আমাদের অতীত নিয়ে আরেকটু বিশ্লেষণ করা প্রয়োজন। কিছু বিশ্বাস আছে যেগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, সেগুলির দিকে দৃষ্টিপাত করব। মন সাফ সুতরা করার এ প্রক্রিয়া অনেকের কাছে বেশ বেদনাদায়ক মনে হয়, কিন্তু বেদনার্ত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি পরিষ্কার করে ফেলার আগে একবার ওতে আমার চোখ বুলাবো। ধরুন আপনি একটি কামরা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে চাইছেন। আপনি তখন কক্ষটির সর্বত্র তীক্ষ্ণ নজর বুলালেন। ঘরের কিছু জিনিসের প্রতি তাকাবেন ভালোবাসার দৃষ্টিতে। আপনি ওগুলোর ধুলো ঝেড়ে কিংবা পালিশ করে নতুন চেহারা দেওয়ার চেষ্টা করবেন। কিছু জিনিস আপনার মনে হবে মেরামত করা দরকার এবং আপনি সেটি মনে গেঁথে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। ঘরের কিছু জিনিস হয়তো আপনার কাজেই আসবে না, কাজে এগুলি ফেলে দেওয়াই বাঞ্ছনীয়। পুরনো ম্যাগাজিন, খবরের কাগজ, ময়লা কাগজপত্র ময়লা ফেলার ঝুড়িতে নিক্ষেপ করাই উত্তম। একটি ঘর পরিষ্কার বা সাফ করার জন্য কখনো
মেজাজ খারাপ করতে নেই, শান্ত মনে কাজটি করতে হয়। আমরা যখন নিজেদের মনের ঘর পরিষ্কার করি তখনও একই ঘটনা ঘটে। মনের মাঝে কিছু বিশ্বাস আছে যেগুলো পরিত্যাজ্য, এগুলো মনের মধ্যে গেঁথে রয়েছে বলে ক্রুদ্ধ হওয়ার কিছু নেই। খাওয়ার পরে উচ্ছিষ্ট যেমন আবর্জনা ঝুড়িতে ফেলে দেন, তেমনি মনের আজে বাজে বিশ্বাসগুলিও দূর করে দেবেন। আজকের খাবার রান্না করার জন্য কি আপনি গতকালের আবর্জনা ঘাটাঘাটি করেন? কালকের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কি আপনি পুরনো মানসিক আবর্জনার মাঝে ডুব দেন? কোনো চিন্তা বা বিশ্বাস আপনার যদি কাজে নাই লাগলো তাহলে ছেড়ে দিন। এমন কোনো আইনে লেখা নেই যে একদা যে বিষয়ে আপনার বিশ্বাস ছিল তা চিরকাল বিশ্বাস করেই যেতে হবে। আসুন কিছু সীমাবদ্ধ বিশ্বাস নিয়ে কথা হচ্ছিল এবং এগুলি কোত্থেকে এলো। দেখুন, লেখক এখানে খুব সুন্দর একটা কথা বলেছে যে আমরা একটা ঘর পরিষ্কার করার সময় যেমন কিছু ভাবি না, শান্ত মনে সুন্দরভাবে করি, যেটা দরকার এটা রাখি, যেটা দরকার নয় মানে যে দরকার নেই আমরা সেটা ফেলে দিই। ঠিক আমাদের মনের মধ্যে আমাদের অতীতের বিভিন্ন কথা আমরা যখন আমাদের মনটাকে রিসাইক্লিং করে নতুনভাবে সাজাবো, তাহলে যে সকল কথাবার্তা আমাদের মনকে প্রভাবিত করবে, হার্ট করবে, করেছে, সেই কথাগুলো, বিশ্বাসগুলো, সেই সকল জিনিসগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দেব। যেগুলো একটু মানিয়ে নিলে সুন্দর হবে সেটাকে আমরা মানিয়ে গুছিয়ে নেব, আর যেগুলো রাখা খুব প্রয়োজন, যেগুলি আমাদের আনন্দ দেয়, সেগুলিকে আমরা রাখব। তারপর লেখক বিশ্বাস নিয়ে কিছু কথা বলেছেন। সীমাবদ্ধ বিশ্বাস, আমি কোনো কর্মের নই, এটি কোত্থেকে এলো? জনৈক বাবা তার সন্তানকে বারবার বলেছেন তার ছেলে কোনো কর্মের নয়। ছেলেটি বলেছে সে জীবনে সফল হতে চায় যাতে তার বাবা তাকে নিয়ে গর্ববোধ করতে পারেন, কিন্তু তার মন অপরাধবোধে আচ্ছন্ন, যা সৃষ্টি করেছে অসন্তোষ। এর ফলে যে কাজ তিনি হাত দিচ্ছেন তাতেই ব্যর্থ হচ্ছেন। তার বাবা তাকে ব্যবসা করতে টাকা দিচ্ছেন, কিন্তু একটার পর একটা ব্যবসায় সে মার খাচ্ছে। ছেলে ব্যর্থ হতে হতে এখন অভ্যস্ত হয়ে পড়েছে। সে পরিণত হয়েছে এক মস্ত লুজার বা হারু পার্টিতে। সীমাবদ্ধ বিশ্বাস, আত্মপ্রেমের অভাব, এটি কোত্থেকে এলো? বাবার সমর্থন পাবার চেষ্টা। মেয়েটি কখনোই তার বাবার মতো হতে চায় না, কোনো বিষয়ে তাদের মতের মিল হয় না এবং সারাক্ষণ দুজন তর্ক লেগেই আছে। সে শুধু বাবার সমর্থন চায়, বদলে পায় কেবল সমালোচনা। মেয়েটি সারা শরীর জুড়ে যন্ত্রণা, তার বাবারও তাই। মেয়েটি বুঝতে পারে না তার নিজের ক্রোধ তার ভেতরের যন্ত্রণা সৃষ্টি করেছে, যেমনটি তার বাবার ক্ষেত্রেও ঘটেছে। সীমাবদ্ধ বিশ্বাস, জীবন বিপজ্জনক, এটি কোত্থেকে এলো? ভীত সন্তপ্ত পিতা, আমার আরেক ক্লায়েন্টের জীবন তেজপাতার মতো। সে হাসতেও ভুলে গেছে। সে সবসময় ভয়ে থাকে, না জানি কখন কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তাকে বড় করা হয়েছে মনের মধ্যে এই ভয় ঢুকিয়ে, যত হাসবে তত কান্না আছে কপালে। সীমাবদ্ধ বিশ্বাস, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এটি কোত্থেকে এলো? অবহেলা এবং পরিত্যক্ত থাকার কারণ। ছেলেটি মানুষের সঙ্গে কথা বলতে পারে না, সবসময় চুপচাপ থাকে। সে মাদক নিত, মদের নেশা ছিল। তাকে বলা হয়েছে তার জীবন শেষ। আমি জানলাম খুব ছোটবেলায় ছেলেটি তার মাকে হারিয়েছে। তাকে বড় করে তুলেছে তার খালা। খালা তার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলতেন না, শুধু আদেশ দেয়া ছাড়া। তাই ছোটবেলা থেকেই ছেলেটি মুখ চোরা স্বভাবের হয়ে উঠেছে। সে একা একা খাবার খায়, দিনের পর দিন নিজের রুমে বসে থাকে চুপচাপ। তার ভালোবাসার একজন মানুষ ছিল, সেও ছিল চুপচাপ স্বভাবের। সেই মানুষটি মারা গেলে ছেলেটি আবার একা হয়ে যায়। অনুশীলন, নেতিবাচক কথা। এবারে যে অনুশীলনে আমরা যাব তাতে আপনাকেও একখণ্ড কাগজ এবং কলম নিয়ে একটি তালিকা বানাতে হবে। আপনার বাবা মা আপনাকে নিয়ে যে সকল আপত্তিকর কথাবার্তা বলেছেন সেগুলো। আপনি কি নেতিবাচক কথা শুনেছেন? মনে করার জন্য সময় নিন। এজন্য অবশ্যই আধ ঘন্টা সময় নিন।
আপনাকে টাকা পয়সা নিয়ে কি বলেছে? আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, আপনার সৃষ্টিশীল প্রতিভা নিয়ে নেতিবাচক কথা কি কি বলেছেন? ছোটবেলায় আপনি নেতিবাচক কি কি কথা শুনেছেন? তার একটি তালিকা তৈরি করে ফেলুন। আত্মীয় স্বজন আমার সম্পর্কে যেসব নেতিবাচক কথা বলেছেন, শিক্ষকেরা, বন্ধুরা, সবগুলো লিখে ফেলুন। সময় নিন। লেখার সময় খেয়াল করবেন আপনার শরীরে কেমন অনুভূতি জাগছে। আপনি 2 খণ্ড কাগজে যেসব কথা লিখলেন তা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার নেতিবাচক বিশ্বাসগুলোর উৎপত্তি কোথায়। এখন এইসব নেতিবাচক কথাগুলো বা স্মৃতিগুলো মন থেকে ঝেঁটিয়ে ফেলা দরকার। এসব কথাই আপনার মনে এরকম বিশ্বাস এনে দিয়েছে যে আপনি কোনো কর্মের নন। নিজেকে শিশু হিসেবে দেখুন। আমরা যদি 3 বছরের একটি বাচ্চাকে ঘরের মাঝখানে বসিয়ে দিয়ে আমি আর আপনি ওকে লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি শুরু করি, বলি যে সে একটা বোকা, সে কোনো কাজ ঠিকঠাক করতে জানে না, তার অমুক কাজ করা উচিত ছিল, তমুক কাজ করা উচিত হয়নি, সে সব কিছু আগোছালো করে রাখে এবং হয়তো তাকে 2-1টা চট থাপ্পড়ও বসিয়ে দিলাম, তাহলে ওই বাচ্চারা প্রচণ্ড ভয় পাবে এবং ভয়ে ভয়ে গিয়ে সেধুবে ঘরের কোণে কিংবা জায়গায় বসে কেঁদেও ফেলতে পারে। বাচ্চাটি এ 2টি কাজের কোনো একটি করে বসবে, কিন্তু আমরা কখনো জানতে পারবো না ওর ভিতরে কি সুপ্ত প্রতিভা রয়েছে। এই বাচ্চাকে যদি আমরা বলি আমরা ওকে কত ভালোবাসি, কত যত্ন করি, তার আচার আচরণ সব আমাদের পছন্দ, সে কত বুদ্ধিমান এবং চালাক, সে যেসব কাজ করে তা আমাদের বেশ ভালো লাগে, আর সে যেসব ভুল করেছে এবং তার থেকে শিক্ষা নিচ্ছে তাও ভালো একটি ব্যাপার, আমরা সবসময় ওর পাশে থাকব, তাহলে দেখতে পাবো বাচ্চাটির মধ্যে কি দারুণ প্রতিভা লুকিয়ে আছে। আমাদের সবার ভেতরে 3 বছরের একটি বাচ্চা বাস করে। আমরা প্রায়ই আমাদের বেশিরভাগ সময় ব্যয় করি ওই বাচ্চাটির প্রতি চিৎকার চেঁচামেচি করে। তারপর চিন্তায় পড়ে যাই আমাদের জীবন কেন সঠিকভাবে চলছে না। আপনারা যদি এমন কোনো বন্ধু থাকে যে সারাক্ষণ আপনার সমালোচনা করছে, তাহলে কি ওই লোকের ধারে কাছে ঘেঁষতে ইচ্ছে করবে? হয়তো শৈশবে এরকম আচরণই করা হয়েছে আপনার সঙ্গে। এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার, তবে এটি অনেক আগের ঘটনা। আর আপনি যদি এখনও নিজের সঙ্গে ওরকম আচরণ করতে থাকেন তাহলে সেটি আরও বেশি দুঃখজনক হবে। আমরা এখন আপনার সামনে আছি, আমাদের হাতে রয়েছে একখানা তালিকা যাতে নানান নেতিবাচক কথা আছে যেগুলি শৈশবে আপনাকে সহ্য করতে হয়েছে। এ তালিকা অনুসারে আপনার ভেতরকার সমস্যাগুলো কি ধরতে পেরেছেন? বিভিন্ন জনের নেতিবাচক কথাগুলো কি প্রায় একই রকম নয়? সম্ভবত এ প্রশ্নের জবাব হবে হ্যাঁ। আমরা আমাদের জীবনের চিত্রনাট্য করি পূর্বেকার মেসেজ আমাদের সম্পর্কে আগে যা বলা হয়েছে এর উপর ভিত্তি করে। আমরা বড়দের কথা সুবোধ বালকের মতো সব মেনে নিই, ভাবি তারা যা বলছেন সব সত্যি। আমাদের বাবা মায়ের উপর সহজেই দোষ চাপিয়ে বাকি জীবন ভিকটিম হয়ে থাকি, কিন্তু এতে কোনো গরিমা নেই এবং সেটি করতে গেলে আমরা যে তিমিরে আছি সেখানেই থেকে যাব। পরিবারকে দোষারোপ করা মানে একটি সমস্যার মধ্যে থাকা। কাউকে দোষারোপ করা মানে আমাদের শক্তি ক্ষয় করা। উপলব্ধি ক্ষমতা আমাদেরকে সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগায়। অতীত পরিবর্তন করা যাবে না, আর ভবিষ্যৎ গড়ে উঠবে বর্তমানের চিন্তা ভাবনার উপরে। আমরা যে কাউকে সহজে দোষারোপ করতে পারি, কিন্তু তাতে নিজেদের দায়িত্ব গ্রহণ থেকে মুক্তি পাচ্ছি না। যেসব মানুষ উল্টোপাল্টা সব কাজ করেছে তারা আপনার মতোই ভীত সন্ত্রস্ত ছিল। আপনার মতো তারাও অসহায় বোধ করেছে। তারা শুধু যা করতে পারে তা হলো তারা যা শিখেছে তা আপনাকে শেখাতে পারে। আপনি আপনার মা বাবার শৈশব সম্পর্কে কতটুকু জানতে পারেন, বিশেষ করে 10 বছর বয়সের আগে? যদি জানা সম্ভব হয়
তাহলে তাদের প্রশ্ন করুন। বাবা মায়ের শৈশব সম্পর্কে জানতে পারলে আরও সহজে বুঝতে পারবেন তারা যেসব কাজ করেছিল তা কেন করেছিল। এই যে উপলব্ধি বিষয়টি, এটি আপনার মনে করুণা বা সমবেদনা এনে দেবে। আপনি যদি বাবা মার শৈশবের কথা জানতে পারেন, তাহলে কল্পনা করুন কেমন হতে পারে তাদের ছেলেবেলা। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কী ধরনের শৈশব তৈরি করে। আপনি ওদেরকে ক্ষমা করতে না পারলে নিজেকেও ক্ষমা করতে পারবেন না। দেখুন, লেখক একটি সুন্দর কথা এখানে আমাদের বলেছে যে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে বিভিন্নভাবে বলি যে এটা করবে না, ওইটা কেন করেছো, এটা কেন ফেলে দিলে। এগুলি তাদের মনের মধ্যে একটা প্রতিচ্ছবি তৈরি করতে থাকে যে আমি এটা ভুল করে ফেলেছি। এটা কোনো কিছু করতে গেলে তাদের মনে ভয় থাকে। কিন্তু বাচ্চাদের মনটা কিন্তু একদম সরল থাকে, যেটা মানে ওরাই আমাদের ট্রু ভার্সন থাকে। ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পায় না, ওরা কোনো কথা বলতে ভয় পায় না, কোনো কাজ করতে ভয় পায় না। একদম সরল মনে ওরা সবটা করে, যেটা আমাদের সত্যিকারের নেচার। তো আমাদের বিভিন্ন কার্যকলাপের জন্য বাচ্চাদের মনে এই যে আড়ষ্টতাটা চলে আসে, তাতে তাদের যে প্রতিভা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। হয়তো আপনার বাচ্চাটা খুব ভালো ড্রয়িং করতে জানে, আপনি দেখবেন সারা ঘরে হয়তো ও এঁকে ফেলছে, ঘরের দেওয়ালে, মেঝেতে। আপনি তাকে বারবার বকা দিচ্ছেন। এটা ভীষণ একটা বিরক্তকর জিনিস হয়ে গেছে আপনার কাছে, এবং সেই কারণে সে হয়তো তার এই যে প্রতিভাটা, সেটাকেই সে ছেড়ে দেবে। তো আমাদের বিভিন্ন আমাদের যে জীবনে এই যে জিনিসগুলো, আমাদের মা বাবারা যখন এরকম আমাদের বলে, হয়তো আমরা তাদের শৈশব ঘাটলে দেখতে পারবো তাদেরও তাদের মা বাবারা এইভাবেই বলেছে, কিন্তু জিনিসটা এটা ঠিক নয়। ওরা যেভাবে বড় হচ্ছে তাদেরকে এনকারেজমেন্ট করে তাদের বড় করা দরকার। একটা বাচ্চা হয়তো সে ছবি আঁকতে পছন্দ করে, সে আপনার ছাদে, মেঝেতে, ওয়ালে এঁকেছে। আপনি তাকে বকাবকি না করে বুঝিয়ে বলতে পারেন, তুমি আঁকবে, যত খুশি তোমার ইচ্ছে তুমি আঁকবে, কিন্তু এখানে না, তুমি কাগজে আঁকো। কিন্তু সেটা না করে যদি আপনি এখানে কেন এঁকেছেন, এটা কেন করলে, এটা করা ঠিক হয়নি, আপনি ওকে বকাধকা করেন, মারধর করেন, তাহলে তার এই প্রতিভাটাই তার মধ্যে থেকে হারিয়ে যাবে। অপরের কথা শোনা। ছেলেবেলায় বড় ভাই বোনেরা আমাদের কাছে থাকে দেবতার মতো। তাদের কোনো কারণে মন মেজাজ খচড়ানো থাকলে সেই শোরটা নেয় আমাদের উপর। যেমন তারা বলে, তুই নেহায়েত বাচ্চা মাত্র, এসব কাজ তোকে দিয়ে হবে না। তুমি তোমার মতো নির্বোধকে আমাদের সঙ্গে খেলায় নেওয়া যাবে না। স্কুলের শিক্ষকেরা আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। ক্লাস 5-এ পড়ার সময় এক শিক্ষক আমাকে বলেছিলেন, নর্তকী হওয়ার জন্য আমার উচ্চতা নাকি খুব বেশি। আমি তার কথা বিশ্বাস করে নাচ শেখা বাদ দিই। পরে ইচ্ছে থাকা সত্ত্বেও নাচের কেরিয়ার বেছে নেওয়া সম্ভব হয়নি। আপনি কি জানেন, পরীক্ষা এবং গ্রেড এসব স্রেফ দেখানোর জন্য। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি কতটুকু গান অর্জন করতে পেরেছেন। স্কুলে বাচ্চারা আমাদের সঙ্গে বাজে ব্যবহার করত। আমার লাস্ট নেম ছিল লুনি। ওরা আমাকে লুনটিয়া বা পাগল বলে ডাকত। পড়শিরাও আপনার উপর প্রভাব বিস্তার করে নানান মন্তব্যের মাধ্যমে। আমরা প্রায়ই ভাবি, পাড়াপড়শি কী বলবে। টিভিতে যে সকল বিজ্ঞাপন দেখায় সেগুলিও আমাদের প্রভাবিত করে। নানান পণ্যের বিজ্ঞাপন দেখে আমরা ভাবি, ওসব যদি ব্যবহার করতে না পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা। আমাদের উচিত পূর্বেকার সমস্ত সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়া। সে যাই হোক না কেন, আমরা আমাদের অসাধারণ বিষয়গুলোকে উপলব্ধি করব। আপনার নেতিবাচক চিন্তাগুলো দূর করুন। আমি আমার নেতিবাচক বিশ্বাসগুলো থেকে মুক্ত হতে পেরেছি। অনাদিয়ে জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ। যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল, জীবনের কোনো গুরু নেই এবং শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ অভিজ্ঞতা। জীবন কখনো স্থির নয়, নিশ্চল নয়, কারণ
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমার নিজস্ব। পারিপার্শ্বিকতা তৈরি করার ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনে এ শক্তি আমি যেখানে খুশি সেখানে সেভাবে ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। চতুর্থ অধ্যায়। কথা কি সত্য? সত্য আমার জীবনের অপরিবর্তনীয় অংশ। প্রশ্ন হলো, এটি সত্য নাকি বাস্তব? এ প্রশ্নের জবাব হ্যাঁ অথবা না। যদি আপনি বিশ্বাস করেন এটা সত্যি তবে তাই, আর যদি সত্য বলে বিশ্বাস না করেন তবে সত্য নয়। গ্লাস কেউ দেখে জল আধ ভরা, আবার কেউ দেখে আধ খালি। বিষয়টি নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আমরা বেশিরভাগ সময় সেই রকম চিন্তা করতে অভ্যস্ত। বাবা মা আমাদের ছোটবেলায় যা শিখিয়েছেন। তবে এই বিষয়টি চালিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়। এমন কোনো আইনে লেখা নেই যে শুধু একভাবেই বা একদিকেই চিন্তাধারা প্রভাবিত হতে থাকে। আমি যা বিশ্বাস করি তা আমার কাছে সত্যি বলে ধরে দেয়। আমি যা বিশ্বাস করি তা আমার কাছে সত্যি বলে ধরা দেয়। আপনি যা বিশ্বাস করেন তা আপনার কাছে সত্যি। আমাদের একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমাদের জীবন অভিন্ন, অভিজ্ঞতাও একদম ভিন্ন। আপনার চিন্তা ভাবনাগুলিকে খুঁটিয়ে দেখুন। আমরা যা বিশ্বাস করি তা আমাদের জন্য সত্যি হয়ে ওঠে। যদি আপনি হঠাৎ অর্থনৈতিক সংকটে পড়ে যান তখন আপনার অস্বস্তি হতে পারে। আবার আপনি বোঝা এবং দেনার কথা ভাবতে পারেন, অথবা আপনি ভাবতে পারেন ভালো কোনো কিছুই চিরস্থায়ী নয়, কিংবা চিন্তা করতে পারেন জীবন আপনাকে ল্যাং মেরেছে। আর আমি তো প্রায়ই এ কথা শুনি, আমি আসলেই জিততে পারবো না। আপনি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হলে ভাবতে পারেন আমাকে কেউ ভালোবাসে না, কিংবা আমি ভালোবাসা পাবার যোগ্য নই, কিংবা ভাবতে পারেন লোকে আমাকে শুধু আঘাত করে। আপনার শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আপনি হয়তো চিন্তা করেন আমাদের পরিবারে সবাই তো এক একজন রোগী, কিংবা আমার জন্মই হয়েছে শুধু কষ্টের জন্য। অথবা আপনার ভাবনা ভিন্ন রকম হতে পারে। হয়তো আপনি আপনার বিশ্বাস নিয়ে সচেতন নন। বেশিরভাগ মানুষই তাই। তারা শুধু বাইরের জগৎটাকেই দেখে এবং সেটাকেই মেনে নেয়। যতক্ষণ পর্যন্ত না কেউ আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাইরের অভিজ্ঞতা আর আভ্যন্তরীণ চিন্তার মধ্যে ফারাকটা কী, ততদিন আপনি জীবনের কাছে ভিকটিম হয়ে থাকবেন। তারপর লেখক আমাদের এখানে কিছু সমস্যা আর বিশ্বাসের কথা উদাহরণস্বরূপ বলেছেন। সমস্যার দিকে তিনি বলেছেন যেমন অর্থনৈতিক সংকট, আর সেটার পরিপ্রেক্ষিতে বিশ্বাসটা কি? আমি আসলে টাকা পয়সা রোজগারের লোক নই। বন্ধুত্বহীনতা, তার বিশ্বাসটা কি? কেউ আমাকে ভালোবাসে না। কাজ নিয়ে সমস্যা, আমি আসলে কর্মের নই। সবসময় অন্যদেরকে তেয়াজ, আমি যা চাই তা পাই না। সমস্যা যাই হোক, এটি আসে একটি চিন্তার ছক থেকে, আর চিন্তার ছক পরিবর্তন করা যায়। আপনি যদি না জানেন কোন সব চিন্তা আপনার সমস্যাগুলো সৃষ্টি করছে, তাহলে ঠিক জায়গাতেই আছেন, কারণ এই বইটি লেখা হয়েছে আপনাকে সাহায্য করার জন্য। আপনার জীবনের সমস্যাগুলোর দিকে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমি এমন কি চিন্তা করেছি যে কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি যদি চুপচাপ বসে এই প্রশ্নটি করেন, আপনার মনের গভীরের বুদ্ধিমত্তা এ প্রশ্নের জবাব পাইয়ে দেবে। শৈশবে আপনি যা শিখেছেন তা একটি বিশ্বাস মাত্র। আমরা কিছু জিনিস চিন্তা করি যা ইতিবাচক এবং পুষ্টিকর,
কিছু ভাবনা শুরুতে বেশ কাজে আসে, তবে আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেগুলো আর ভূমিকা রাখতে পারে না। অচেনা লোকদের বিশ্বাস করবে না। একটি বাচ্চার জন্য এটি সুপরামর্শ হলেও কোনো প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে এমন কথা বললে এ বিশ্বাস কেবলই বিভ্রান্ত এবং একাকিত্ব সৃষ্টি করবে। আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, ওটা কি সত্যি সত্যি? ক্লাস 1-এ পড়ার সময় একজন শিক্ষক আমাকে একটা কথা বলেছিলেন, আমি কি এখনও সেটা বিশ্বাস করে চলবো? আমি যদি ওই বিশ্বাসটাকে মন থেকে ঝাঁটিয়ে বিদায় করি তাহলে কি ভালো থাকবো? এরকম বিশ্বাস প্রচলিত রয়েছে যে পুরুষদের কাঁদতে নেই, মেয়েদের গাছে চড়তে নেই। এই বিশ্বাসের কারণে পুরুষরা তাদের অনুভূতি লুকিয়ে রাখে, আর মহিলারা গেছো মেয়ে হতে সাহস পায় না। শৈশবে যদি শেখানো হয় যে পৃথিবী ভয়ানক একটি জায়গা, তাহলে আমরা যা শুনবো তাই বিশ্বাসের সঙ্গে খাপ খেয়ে যাবে এবং একে আমরা সত্যি বলে মেনে নেব। যেমন, অচেনা লোকদের বিশ্বাস করতে নেই, রাতের বেলা বাইরে যাওয়া বারণ, অথবা লোকে তোমাকে শুধু প্রতারণা করবে। পক্ষান্তরে যদি শৈশবকাল থেকে আমাদের শেখানো হতো যে পৃথিবী একটি নিরাপদ জায়গা, তাহলে আমরা এ বিশ্বাস নিয়েই থাকতাম। আমরা বিশ্বাস করতাম সর্বত্র ছড়িয়ে আছে ভালোবাসা এবং মানুষজন খুব বন্ধুসুলভ এবং আমি যা চাই তাই পেয়ে যাই। ছোটবেলা থেকে যদি আপনাকে শেখানো হয় সব তোমার দোষ, আপনি নিদারুণ অপরাধবোধে ভুগতে থাকবেন। আপনার ছেলেবেলার পারিপার্শ্বিকতা কি আপনাকে এমনটি শিখিয়েছে যে আমাকে কেউ ভালোবাসে না? তাহলে তো আপনি নিঃসঙ্গতায় ভুগছেন। এমনকি কারোর সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে ওঠা কিংবা রিলেশনশিপে জড়িয়ে যান, এটি বেশি দিন টিকবে না। আমার এক ক্লায়েন্ট ছিল, সে এমন এক পরিবেশে বড় হয়ে উঠেছিল যেখানে সবাই বিশ্বাস করত কোনো কিছুই ঠিকঠাক চলছে না, সর্বত্র একটা ভজঘট লেগেই আছে এবং অবস্থা আরও খারাপের দিকে যাবে। ওই ক্লায়েন্টের জীবনে একমাত্র আনন্দ ছিল টেনিস। সে একদিন হাঁটুতে ব্যথা পায়, অনেক ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, কারণ তার বদ্ধমূল ধারণা ছিল যতই ডাক্তার দেখাই কেউ আমাকে সুস্থ করতে পারবে না। অবশেষে তাকে খেলা বাদ দিতে হয়েছে। তার ছেলেবেলার নেতিবাচক বিশ্বাস তাকে সুস্থ করে তুলতে পারেনি। এখানে লেখক একটি সুন্দর কথা বলেছেন, আমরা যে বিশ্বাসটা ছোটবেলা থেকে নিয়ে চলি, সেই বিশ্বাসটা বড় হয়ে আমরা যদি ত্যাগ করতে না পারি, সেটা আমাদের জীবনে অনেকটা নেগেটিভ এফেক্ট ফেলে। কিছু কিছু কথাবার্তা, বিশ্বাস আমাদের ছোটবেলার ক্ষেত্রে হয়তো বা দরকার। এখানে আমি বলবো যে স্থান কাল পাত্র ভেদে আমাদের ডিসিশন মেকিং যে পাওয়ারটা, সেটা বাড়ানো অনেকটা প্রয়োজন। ছোটবেলায় কেউ আমাকে শিখিয়ে দিল যে তুমি যত হাসবে ঠিক তত কাঁদবে। আমরা একটা প্রচলিত ভাষা আছে, যত হাসি তত কান্না। এবার যে জিনিসটা আমার মধ্যেও একসময় ভীষণভাবে কাজ করতো, আমি খুব হ্যাপি আছি কিছুদিন, খুব ভালো যাচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় থাকতো, আমি তো এখন খুব হ্যাপি আছি, হয়তো রিসেন্টলি আমার সাথে খারাপ কিছু হতে চলেছে, হয়তো আমার সাথে এরপরে খারাপ হবে, আমি কাঁদবো। এবং আমি দেখেছি 100-এর মধ্যে 99% ক্ষেত্রে আমার জীবনে সেই জিনিসটাই হয়েছে। যখন আমি ভেবেছি যে আমার লাইফটা খুব সুন্দর সেটেল যাচ্ছে, খুব ভালো হচ্ছে, আর মনে মনে ভাবছি কবে জানি আবার একটা কিছু অঘটন হয়, ঠিক উইদিন ফিউ ডেজ আমি একটা যে কোনো অঘটনের মধ্যে পড়েছি, সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক। কিন্তু যখন থেকে আমি এই ভাবনাটা আমার মন থেকে আমি মুছে ফেলেছি যে যদি ভালো হবে আমি অ্যাকসেপ্ট করব, আর কিছু খারাপ হওয়ার হলে সেটাও অ্যাকসেপ্ট করব। যখন ভালো সময় যাবে তখন তাকে আমি ফুললি এনজয় করব, আর যখন আমার লাইফে কোনো একটা খারাপ সময় আসবে তখন আমি ওইটাকে খারাপ সময় বলে না ভেবে আমি ভাবতে পারি যে ভালো খারাপ কোনোটাই চিরস্থায়ী নয়। এখন হয়তো ভালোর দিকটা একটু কমতে থাকবে, আবার ভালোর দিক আসবে, কিন্তু আমি তার মধ্যে কোনো নেগেটিভ জিনিস ঢোকাবো না যে না ভালোর দিকটা কমে খারাপ ঢুকে যাচ্ছে, আমি সেটা বলবো না। হয়তো আমি ওই জায়গাতে দাঁড়িয়ে এটা বলতে পারি
আমার ভালো থাকাটা একটু কম হচ্ছে, সেটা আবার একদিন ভালোর দিকে বাড়তে থাকবে। লেখক এই কথাটি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই সত্যি। এরকম কথা আমরা কতবারই বলি, আমি এমনই, কথা দিয়ে প্রকাশ হয়ে যায়। আমরা যে সত্যটি বিশ্বাস করি সেটি, আমরা যা বিশ্বাস করি তা আসলে অন্য কারোর মতামত, যা আমাদের বিশ্বাসের সিস্টেমের মধ্যে প্রথিত করা হয়েছে। আমরা অনন্য, যা বিশ্বাস করি সেসবের মধ্যে এ ব্যাপারটিও দারুণভাবে গেঁথে যায়, তাতে কোনো সন্দেহ নেই। আপনি কি সেই সব লোকের মধ্যে একজন যিনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেছেন বৃষ্টি হচ্ছে এবং বললেন, ইস কি বিশ্রী দিন? এটি কোনো বিশ্রী দিন নয়, এটি একটি বৃষ্টি মুখর দিন। আমার গায়ে রেইনকোট চাপিয়ে নিজের মন মানসিকতায় পরিবর্তন করে যদি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে পারি, তাহলে দিনটি উপভোগ করতে পারবো। আর আমরা যদি সত্যি বিশ্বাস করি বর্ষার দিন খুবই বাজে, তাহলে বর্ষাকাল আমাদের কোনো দিনই ভালো লাগবে না। আনন্দমুখর জীবন চাইলেও আনন্দময় চিন্তাভাবনা ঠাঁই দিতে হবে মনে। সমৃদ্ধি চাইলে সমৃদ্ধিশালী চিন্তা করতে হবে। সুন্দর জীবন চাইলে সুন্দর করে ভাবতে হবে। আমরা যা চিন্তা করব বা মুখে বলবো, জীবন ঠিক সেরকমভাবে ফিরে আসবে আমাদের কাছে। প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু। আবারও বলছি, শক্তির সূচনা হয় বর্তমান মুহূর্তে। আপনি কখনো এতে আটকে যাবেন না। এখানে এই মুহূর্ত ঘটছে পরিবর্তন, এবং সেটা আমাদের মনে। আমরা কতদিন ধরে একটি নেতিবাচক ছকের মধ্যে আটকে আছি, কিংবা অসুস্থতায় ভুগছি, অথবা কারোর সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে, কিংবা অর্থনৈতিক দুর্দশায় রয়েছি, অথবা ঘৃণা করছি নিজেকে, এসবে কোনো কিছুই আসে যায় না। জানেন তো, আমরা আজ থেকে নতুন জীবনের শুরু করতে পারি। আমরা সমস্যাকে সত্যি বলে মেনে নেই, তার কোনো কারণ নেই। এটি যেখান থেকে এসেছে সেই অসীমে এটাকে ছুঁড়ে ফেলতে পারেন। একটি কথা মনে রাখবেন, আপনিই কিন্তু একমাত্র মানুষ যিনি মনে মনে চিন্তা করছেন। আপনিই শক্তি, এবং আপনার পৃথিবীর আপনিই কর্তা। অতীতের চিন্তা এবং বিশ্বাস এই মুহূর্তটিকে তৈরি করেছে। আপনি এই মুহূর্তে যা বিশ্বাস করবেন তা পরবর্তী মুহূর্তে তৈরি করবে, সৃষ্টি করবে পরবর্তী মাস এবং পরবর্তী বছর। আপনি পুরনো চিন্তাগুলো নিয়ে ভাবতেই পারেন, পরিবর্তন আনার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন, আপনার যাবতীয় সমস্যা নিজের কাছে রেখে দিতে পারেন। আপনার পৃথিবীতে আপনিই শক্তি। আপনি যা বাছাই করবেন চিন্তার জন্য, তা আপনাকে পেতে হবে। এ মুহূর্ত থেকে শুরু হলো নতুন প্রক্রিয়া। প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরু, এবং এ মুহূর্ত এই ক্ষণে এবং এই সময়ে আপনার জন্য হতে যাচ্ছে নয়া আরম্ভ। ব্যাপারটা জেনে ভালো লাগছে তো? এই মুহূর্তটি হলো শক্তির সূচনা। এই মুহূর্ত থেকেই শুরু পরিবর্তনের। কথা কি সত্য? একটু থামুন, আপনার চিন্তার লাগামটি চেপে ধরুন। এই মুহূর্তে কি ভাবছেন? যদি একথা সত্যি হয়, সে আপনার চিন্তা ভাবনাগুলো গড়ে দেয় আপনার জীবন, তাহলে এই মুহূর্তে যা ভাবছেন সেটিকে সত্যে পরিণত হতে দেবেন কি? আপনার চিন্তা যদি হয় দুশ্চিন্তা, ভয়, কিংবা ক্রোধ, অথবা প্রতিশোধ নেওয়ার বাসনা, তাহলে কি ভাবছেন এ চিন্তাটা আপনার কাছে ফিরে আসবে? সবসময় চিন্তার লাগাম টেনে ধরা সম্ভব হয় না, কারণ চিন্তারা খুব দ্রুত ছুটে চলে। যাই হোক, এই মুহূর্ত থেকে আমরা যা বলছি তা দেখেছি এবং শুনতে পারি। আপনি যদি শোনেন কোনো নেতিবাচক কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, তাহলে মাঝপথে থেমে যান। আপনার বাক্যটি নতুনভাবে বলতে পারেন, অথবা বলার দরকার নেই। আপনি বাক্যটিকে এমনও বলতে পারেন, ভাগো। কল্পনা করুন আপনি কোনো ক্যাফেটেরিয়ায় লাইনে দাঁড়িয়ে আছেন, অথবা দামি কোনো হোটেলের বুফেতে। সেখানে খাবারের পরিবর্তে প্লেট বোঝাই করে সাজানো হয়েছে নানা রকম চিন্তা। আপনার পছন্দসই চিন্তার থালা ওখান থেকে তুলে নিতে পারবেন। এই চিন্তাগুলো আপনার জন্য ভবিষ্যৎ অভিজ্ঞতা সৃষ্টি করবে। এখন যদি আপনি এমন চিন্তা বাছাই করেন যা সৃষ্টি করবে সমস্যা এবং ব্যথা, তাহলে সেটি খুবই বোকার মতো কাজ হবে।
এ যেন সেরকম খাবার নির্বাচন যা খেলে সবসময় পেটের ব্যামো হয়। আমরা দু একবার এ ভুলটা হয়তো করতে পারি। তবে যখন বুঝতে পারবো কোন খাবার খেলে শরীর খারাপ করে, আমরা ওইসব খাবার থেকে দূরে থাকব। চিন্তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সেসব চিন্তা থেকে দূরে থাকাই শ্রেয় যা ব্যথা এবং সমস্যা সৃষ্টি করে। আমার একজন শিক্ষক ডক্টর রেমন্ড চার্লস বার্কার প্রায়ই বলতেন, কোনো সমস্যা যখন আসে সেটা নিয়ে কিছু করা না গেলেও সেটা কি তা জানা যায়। আমাদের মন আমাদের ভবিষ্যৎ তৈরি করে। বর্তমান সময়ে যদি অনাকাঙ্ক্ষিত কিছু হাজির হয় সামনে, অবশ্যই মনকে প্রস্তুত করতে হবে পরিস্থিতি বদলানোর জন্য, এবং সেটি এখনই করা সম্ভব। আমার মনের গভীর ইচ্ছা স্কুলে যেন তোমাদের চিন্তা ভাবনাগুলো কিভাবে কাজ করে তা পড়ানো হয়। রাজা বাদশারা কবে কোথায় যুদ্ধ করেছে সেসব সাল তারিখ মুখস্থ করতে গিয়ে বাচ্চাদের মানসিক শক্তির কি দারুণ অপচয় হয়। এর বদলে কিভাবে মন কাজ করে, কিভাবে অর্থনৈতিক সংকট সামাল দেওয়া যায়, কিভাবে অর্থনৈতিক নিরাপত্তায় অর্থ বিনিয়োগ সম্ভব, কিভাবে ভালো বাবা মা হওয়া যায়, কিভাবে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায়, কিভাবে আত্মমর্যাদা গড়ে তোলা যায়, এরকম গুরুত্বপূর্ণ বিষয় পড়ালে খুব ভালো হয়। কল্পনা করতে পারেন ছেলে মেয়েদের তাদের নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি এসব বিষয় শেখানো। কি দারুণ একটি জেনারেশন আমরা উপহার পাবো। আমরা সুখী মানুষজন পাবো যারা নিজেদের সম্পর্কে সবসময় ভালো ভালো কথা ভাববে। আমরা এমন সব লোকজন পাবো যারা অর্থনৈতিকভাবে সচ্ছল এবং তাদের অর্থ সঠিকভাবে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করে তুলবে। তাদের সঙ্গে সকলের সম্পর্ক থাকবে সুমধুর। তারা ভালো মা বাবা হয়ে উঠবে এবং এমন একটি জেনারেশন গড়ে তুলব যারা হবে আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদা সম্পন্ন, এবং এসব মানুষ নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরতে পারবে। লেখক এই বিষয়টিকে এত সুন্দরভাবে এখানে বলেছেন। এই বিষয়টি সম্পর্কে আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার আমাদের বলে গিয়েছেন যে জীবনে কিভাবে চলতে হয় সেটা শেখার জন্য কিন্তু একজন গুরুর আমাদের খুব প্রয়োজন। আমরা স্কুলে পুঁথিগত বিদ্যা লাভ করি, কিন্তু জীবনে বাঁচতে গেলে আমাদের যে জীবনের শিক্ষাটা সেটা কিন্তু আমাদের স্কুলে দেওয়া হয় না। আমি কিভাবে একজন ভালো মানুষ তৈরি হব, আমি কিভাবে একজন ভালো মা বাবা তৈরি হব, আমার কিভাবে সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে, আমি কিভাবে সকলকে নিয়ে চলব, এই শিক্ষাগুলো কিন্তু আমরা এই বই পড়ে পুঁথিগতভাবে পাই না। কিন্তু একবার ভাবুন তো, এই যে লেখক যে কথাগুলো বলেছেন, আমাদের শ্রী শ্রী ঠাকুর যেগুলো কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি আমরা ছোটবেলা থেকেই আমরা শিখতাম কি করে ভালো মা হওয়া যায়, বাবা হওয়া যায়, একজন সুসন্তানের কি দায়িত্ব কর্তব্য, একজন সুষ্ঠু নাগরিক হতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের একটা খারাপ পরিস্থিতিতে পড়লে কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, আমাদের যদি এরকম কেউ একজন থাকতো শেখানোর, তাহলে আমাদের জেনারেশনটা কত সুন্দর হতো। তাই লেখক বলেছেন, অনাদি এ জীবনে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই, শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি, এবং এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক। সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবী সব কিছুই মঙ্গলময়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন অধ্যায় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই বইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দেবেন।